মুখটা বন্ধ করে দেওয়া হয় যত নাটা লয়ের কারণে, তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার। এই প্রেশারটা আসে ডিজিএফআই থেকে। আগে এমনও হয়েছে যে একটা সিনিয়র অফিস, ইভেন আমি যেই প্রেস উইংয়ের যেই জায়গায় আছি সেই জায়গায় প্রেস উইংয়ের আগের কাজই ছিল নিউজ নামানো। আমরা সারাটা দিন এই যে রাত 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায়, ওখানে নিউজ দেয়, এর এই জায়গাটায় দেন, এর এইখানে হেড অফ নিউজ করেন। আমরা এই পর্যন্ত এইরকম একটা কাজ করি নাই, একটা কাজ করি না। আমি বলতে পারি আমরা এই ধরনের কোনো কাজ যদি হয় আমাদেরকে জানাবেন, উইল টেক অ্যাকশন। এরকম একটা দুইটা কাজ হয়েছিল, আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে, আমরা সরাসরি বলেছি যে এইটার সাথে আমাদের নাই, আপনারা যেই এগুলো করছে আপনারা তার এগেনস্টে আপনারা উন্মোচিত করে দেন। আর একজনের ক্ষেত্রেও এটা হয়েছিল। এবং এমনই হয়েছে যে আমরা এমনও কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা। আমরা সেগুলোতে আমরা চেয়েছি যে দেখি যে ওনারা এই রিপোর্টগুলো নিয়ে তারা কতটা নিজেরা সেলফ এক্সামিন করেন সেটা আমরা দেখতে চেয়েছি। অনেক ক্ষেত্রে ফেল হয়েছে, বাট আমরা চেয়েছি যে আপনি যদি নিউজে ফেল করেন আপনি ওই ফেইলুরটা আপনি নিজে অ্যাড্রেস করেন। আমরা তো অনেকে ভুল করি, নিউ ইয়র্ক টাইমস প্রতিদিন লিস্ট দেয় যে এখানে ওদের ভুল হয়েছে। আপনি বলেন যে আমার ভুল হয়েছে, বি অনেস্ট অ্যাবাউট ইট। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আমরা অনেক ব্রিলিয়ান্টলি ট্রেন্ড জার্নালিস্ট না, আমাদের ভুল হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। আমরা এটা বলি না, এই কালচারটা আসুক না যে আমার এটা ভুল হয়েছে, বা আমার গত 15 বছরে আমার সাংবাদিকতা আমার জনগণকে ফেল করেছে, আমি এটা বলি না কেন? নিউ ইয়র্ক টাইমস এটা বলে না? তারা 2000 আপনি দেখেন ইরাক ওয়ার নিয়ে কতজনের কত লেখা আছে, তারা ফেল করেছে, জানিয়েছে যে না আমার এখানে আমার ফেলুর ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশে আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি, এবং এটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে, এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট, তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয়, এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স যাই হোক না কেন, তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দেই। এটা খুবই দরকার। আপনি আপনি রাইট অফ সেন্টার হন, লেফট অফ সেন্টার হন, সেকুলার হন, রিলিজিয়াস মিডিয়া হন, যাই হন না কেন, আপনার দ্বারা যেন কারো হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়, এটা হলো মূল। আর আমি আবারও বলি, কন্টেন্ট প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কপিরাইট এনফোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিস্টেমেটিক্যালি কোনোদিনও এইটা আমরা আমাদের কথায় আনি নেই। আমাদের মনে হয় যে এটা বারবার আমাদের বলা উচিত। প্রচুর জার্নালিজম হয় যে আপনারা প্রচুর সুন্দর সুন্দর রিপোর্ট করেন, উনি দেওয়ার 1 মিনিটের মধ্যে 100টা ওয়েবসাইটে এসে পড়ে। তাহলে এটা কি হলো? উনি এতটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ব্রেন ইনভেস্ট করলেন, ওনার ছেলেরা তাদের জীবনকে বাজি রেখে রিপোর্ট করলো, দেখা গেলো যে ওনার 2 মিনিটে নিয়ে নিছে। এবং ওইটা তো যে করতেছে সে এক একজন, আমি একটা ওয়েবসাইটে গেছিলাম, সে একদিনে 63টা নিউজ সে নিজে করছে। এগুলো নিয়ে ইভেন আপনারাও লেখালেখিও করা উচিত, এদের মুখ উন্মোচন করা উচিত। এই যে আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে এদের ব্যাপারে বলতে, এদের ব্যাপারে মুখ উন্মোচিত করে দেওয়া উচিত। এদের কারণে আমাদের জার্নালিস্টরা কম বেতন পাচ্ছেন, এদের কারণে আমাদের জার্নালিজম সিস্টেমেটিক ফেইলিউর করছে অনেকটা, এদের কারণে। এই জন্য দেখেন এই যে আমার অনেকে রেগুলেশন, আপনি সাউথ ইস্ট এশিয়ায় দেখেন ওরা বেশি মিডিয়া অ্যালাউই করে না, কন্ট্রোল একটা অ্যাটমসফিয়ার, নট দ্যাট তারা সাংবাদিক। আপনি স্টেট পুরোই ইয়েতে দেখেন, আপনি সিঙ্গাপুরে স্টেট টাইমস আর দুই একটা ইয়ে আছে বলছে চ্যানেল নিউজ এশিয়া, আর 2-3টা টিভি, 2-3টা নিউজ পেপার। মালয়েশিয়া দেখেন একই জিনিস। এটা আমরা ওইটা চাই না, আমরা চাই প্রপার রেগুলেশন হোক, সবাই স্বাধীনভাবে রেসপন্সিবল জার্নালিজম করুক। গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন, তাদের কেন বিচারটা হবে না? এবং এটা যখনই বলতে যান তখন দেখবেন যে অনেকে বলেন যে না এই কথা বলা যাবে না, এই ধরনের কথা আনা যাবে না, এটা একটা ডেমোক্রেটিক আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি। আপনি আমরা অনেক ধরনের মানে ভণ্ডামি দেখতেছি আমি, ঠিক না? আমাদের ফেলুরগুলো আমাদের বলতে হবে, আমাদের অনেকগুলো ফেলুর, আমাদের স্ট্রাকচারাল ফেলুর,
আমাদের ফিনান্সিয়াল মডেল একটা ক্রিপলড হয়ে গেছে, সেটার একটা ফেইলুর, এবং আমাদের সত্যিকার অর্থে আমাদের যে গভর্নমেন্টের যে রেসপন্সিবল অ্যাক্ট বা মিডিয়ার যে রেসপন্সিবল অ্যাক্টের সেই জায়গাটা একটা ম্যাসিভ ফেইলুর। সেই জায়গাটা আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না, না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম, ওইটা প্রবলেম, সেইগুলো করছি। তো আমরা সেই জন্য যে মিডিয়া কমিশনকে করে বানানোর মূল উদ্দেশ্যটা কি, ওনারা সবার সাথে কথা শুনে যাতে একটা ভালো রিপোর্ট করেন, যার ফলে পুরো ইন্ডাস্ট্রি তার পায়ে দাঁড়াতে পারে, এবং সেজন্য ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট যেন একটা ভয় ভীতির পরিবেশ ছাড়া সে তার রিপোর্টগুলো করতে পারে, এবং তার যাই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের বেনিফিটসটা, তাদের রাইটসটা যাতে প্রোটেকশন হয়। এটা তো মূল। এই জায়গাটা তো অনেকগুলো, এই জায়গাগুলো মানে এইটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের গত 15 বছর ইথিক্যাল ফেইলুরগুলো কোথায় হয়েছে সেটাও আমার দেখতে হবে। আমি কি খুবই ভয়ানকভাবে কি আমি গভর্নমেন্টের ন্যারেটিভটা দাঁড় করিয়ে দিয়ে এক বিশাল একটা গোষ্ঠীকে কি আমি আদার করেছি, তাকে কি আমি ডেমোনাইজ করেছি? আমি আমার জার্নালিজমটা আমি পিছনে ফিরে তাকাবো না আমি কি করেছি? আমি না হলে তাহলে আমি রিফর্মের জায়গাটা আসে কেন, প্রশ্নটা আসে কেন? না, আমি ফেল করেছি। তো আমার ফেলটা খুবই ভয়ানক ছিল। আমরা অনেক অনেক জায়গায় রিপোর্টগুলো দেখেন, আপনি টান দেন, আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না। আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। গভর্নমেন্টের প্রেস রিলিজ দিয়েছি আমরা, কিন্তু নিজেরা নিজেরা গল্প করেছি যে আবার আর একটা দেখেন একই প্রেস রিলিজ সেই 2004 থেকে দিয়ে যাচ্ছে র্যাব। তো আমাদের সিস্টেমেটিক। তা আমি কি আমার জায়গাটা, আমি কি মিররের সামনে দাঁড়াবো না যে আমার ফেলগুলো কোথায় হয়েছে? আমি ডিজি অ্যাপিয়ারেন্সের কয়টা রিপোর্ট, ডিজি অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি নিউজ পেপারগুলোর রিপোর্ট করা শুরুই করলো অনেক পরে, যে তার আগে তো আমরা এটা ফেল করেছি, আমরা রিপোর্টগুলো করি না। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। আমাদের ফেক নিউজ নিয়ে আমরা অনেক পরে রিপোর্ট করা, প্রচুর সুন্দর রিপোর্ট হয়েছে ফেক চার্জেস নিয়ে। 50 লক্ষ লোককে আপনি, বিএনপি বলে যে 50 থেকে 60 লক্ষ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া হয়েছে। পৃথিবীর কয়টা দেশে এই ঘটনাটা ঘটেছে? আপনি 50 থেকে 60 লক্ষ লোকের জন্য আপনি গভর্নমেন্টের জবটা আপনি বন্ধ করে দিলেন, তাকে আপনি আদার করলেন, তাকে আপনি পুরো বাংলাদেশের যদি অ্যাডাল্ট পপুলেশন ধরেন, সে 5% উপরে অ্যাডাল্ট পপুলেশন, তাকে আপনি একদম তার সারাটা জীবন সে কোর্টের মধ্যে যেতে যেতে হচ্ছে। আমরা কতটা ভালো রিপোর্ট করেছি। এই যে আমাদের ফেইলুরগুলো নিয়েই তো আমরা, মানে এই যে কমিশনের আলাপগুলোটা কেন আসছে, যে আমরা কেন একটা ভালো কমিশন চাই, যাতে আমরা এই আগামীতে এই ফেইলুরগুলো যাতে না হয়, আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি, আমার জার্নালিজমের গুণে যেন আমি 20 লক্ষ টাকা বেতন পাই, 30 লক্ষ টাকা বেতন পাই, সবাই যেন পায়। মানবাধিকার আপহোল্ড করা হচ্ছে জার্নালিজমের খুব গুরু দায়িত্ব। আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেলিউর ছিল আমার মানবাধিকারকে আমরা আন্ডারমাইন করেছি বছরের পর বছর। ওই লোককে আমার দেখতে পারি না, আমি এটাই ওই লোকের ব্যাপারে আমার সন্দেহ আছে, সে এক্সট্রিম রাইট কোনো পার্টি করে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারবো, আমি এমন জার্নালিজম করছি তাকে আমি ডেমোনাইজ করছি। এবং অনেকগুলো ইস্যু আছে এখন, যেই সমস্ত ইস্যু আসছে আপনারা যেটা বলেন, প্রথম কথা হচ্ছে যে আমি যাকে নিয়ে লিখছি তার লেখাটা, তার ব্যাপারে আমার সারা জীবন তার এই ইটার্নাল একটা শেলফ লাইফে তার ওই লেখাটা থাকছে। আপনি আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি, আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না, তো এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। তাহলে তাকে আমি কিভাবে তার ডিফেন্ড করব, তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিড্রেস, তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি। এই কিছুদিন আগে আপনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারির নামে বললেন যে উনি অনেক, মানে এই যে 2টা পত্রিকা লিখলো যে উনি বিয়ে করেছেন। আমরা থার্ড পার্টির কাছে গেলাম, যে বললেন দেখেন তো এই যেগুলো আসছে অভিযোগ আছে যেগুলো দিয়ে ওনাকে বলা হচ্ছে, ওনার থার্ড পার্টি ইনভেস্টিগেট করে দেখলো যে এটা হলো ফেক, ডিপ ফেক দ্বারা তৈরি। এখন কিন্তু ওনার নামে যেই রিপোর্টগুলো আসছে, উনি, ওনার ছেলে মেয়ে, ওনার আত্মীয় স্বজন সারাটা জীবন ইন্টারনেটে যখনই ওনার নামটা দিবে, সার্চ দিবে, ওনার নাম আসবে যে উনি 10 কোটি টাকা খেয়েছেন, 20 কোটি, কে এটা বিশ্বাস করে?
তাকে আমি কেমনে প্রোটেকশন দিব? আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ডে, কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব? এই গল্পগুলো কিন্তু মিসিং থাকছে, আমি এইগুলো দেখছি। মানে এই আমরা যাদেরকে ধরেন প্রচুর লোককে তো আমরা ডিস্ট্রয় করেছি লাইভ, প্রচুর লোকের জীবন আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক, তার হিউম্যান রাইটসটা হোক। এবং এইটা হচ্ছে আইডিয়াল টাইম। আমাদের ভয়, আমাদের সবার মধ্যে একটা ভয় যে একটা পলিটিক্যাল পার্টি আসলে এটা না রোল ব্যাক হয়ে যায়, সেটা না আবার আমরা পিছনের দিকে আবার হাঁটা শুরু করি। কেননা সে জার্নালিজমকে কন্ট্রোল করা হচ্ছে, সে ম্যানুফ্যাকচারিং, পাবলিক যে অপিনিয়নকে সে কন্ট্রোল করতে পারে, ম্যানুফ্যাকচারিং কনসেন্টকে ম্যানুফ্যাকচার করতে পারে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের সবাইকে আমরা চাচ্ছি যে সবাই ডিবেটে, এটা একটা ব্রিলিয়ান্ট একটা ডিবেট হয়েছে, অনেকগুলো ইস্যু আসছে, যে ইস্যুগুলোতে আমাদের সত্যিকার অর্থে সবারই কন্ট্রিবিউশন হওয়া উচিত। আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েস্ট বোর্ডের যে সিস্টেমটা, বরঞ্চ